প্রিয় দর্শক, 2026 সালে বিধানসভা নির্বাচন, ঠিক তার আগেই এসআইআর কাজটি সম্পূর্ণ করে নির্বাচনের কাজে অগ্রসর হতে চাইছে নির্বাচন কমিশন, এরকমই কিন্তু বার্তা উঠে আসছে। সেই কারণেই গতকাল 28শে অক্টোবর পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলকে ডেকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন নির্বাচন কমিশন। সেখানে নির্বাচন কমিশন তাদের গতি, মানে তাদের কাজের ধারাটা রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরেন এবং রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে পেশ করেন। এবং বৈঠক শেষে সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো, তারা প্রেস কনফারেন্স করে মানুষের কাছে তাদের নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাটা তুলে ধরেন, আমরা জানতে পারি। এখন বিষয় হচ্ছে, এই এসআইআরকে কেন্দ্র করে বেশ কয়েক মাস আগে থেকেই বঙ্গ রাজনীতির পারদ কিন্তু ঊর্ধ্বগামী ছিল। কারণ রাজ্যের মূলত দুটো রাজনৈতিক দল, কেন্দ্রের শাসক দল বিজেপি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এরা এই এসআইআরকে নিয়ে একটা বিভ্রান্তিমূলক প্রচার করে মানুষকে চূড়ান্তভাবে বিভ্রান্ত করে চলেছিল। মানুষের এই বিভ্রান্তমূলক প্রচারের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা তুলবার জন্য এই অভিযোগ রাজনৈতিক মহলে কিন্তু একটা আছেই। একদিকে বিজেপি বলছে এসআইআর হবে, এসআইআর করতে হবে, এসআইআর করলে এত লোকের নাম বাদ যাবে। তৃণমূল বলছে এসআইআর করতে দেওয়া যাবে না, এরকমই অভিযোগ একটা উঠে আসছে। এখন এসআইআর এর বিরোধিতা যদি তৃণমূল কংগ্রেস করে থাকে আর বিজেপি যদি এসআইআর এর পক্ষে হয়ে থাকে, তাহলে পরে এটা ঠিক আছে, দুটো রাজনৈতিক দল তাদের যুক্তি খাড়া করে তারা রাজনৈতিক প্রচারটা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চ নেতৃত্ব যদি একটা কথা সর্বসমক্ষে বলে থাকেন, তাহলে সেটাকে সত্য বলে আমরা ধরে নিতে পারি। আচ্ছা, তৃণমূল এবং বিজেপি সত্যি কি এরা একে অপরের বিরোধী? আর তৃণমূল সত্যি কি এসআইআর এর বিরুদ্ধে ছিল? আমরা তো অনেকবার দেখেছি তৃণমূলের পক্ষ থেকে এসআইআর এর বিরোধিতা করে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। সত্যি কি তৃণমূল এসআইআর এর বিরুদ্ধে ছিল পশ্চিমবঙ্গে? তার একটি নমুনা তুলে ধরলেন, আপনাদের কাছে তুলে ধরব। সিপিআইএম নেতা রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করে তিনি যে কথাগুলো বলেছেন, আগে আসুন তো আমরা শুনি, সত্যি কি তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করেছিল? তারপরে আমি কিছু বাকি কথায় আসবো। আগে মোহাম্মদ সেলিমের কথাটা শুনি, তারপর আসবো যে এসআইআর করলে কারা বেশি সমস্যায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে। দুয়ে দুয়ে যেমন 4 হয়, 400 আর 20 মিলে 420 হয়। কোনোটাই কাকতালীয় নয়। বাইরে বাজার গরম করে ভোটে ঘুটি সাজানোর জন্য বিভাজনের রাজনীতি, মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক বিজেপি তৃণমূল মিলে করছে। আরএসএস এর রাজনীতি কাকে দিয়ে কি বলাতে হবে? ইলেকশন কমিশন মিটিং করে বলেছে যে এসআইআর করার জন্য গোটা দেশের মধ্যে বাংলার সরকার সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে, ভালো প্রস্তুতি নিয়েছে। একই জিনিস এনআরসি এবং এনপিআর এর ক্ষেত্রে বলা হয়েছিল। অমিত শাহের সঙ্গে মমতার চুক্তি, বাইরে গালাগাল দেবো আর ভেতরে সব পেছনে দার্জাদি করবো। আপনারা শুনলেন মোহাম্মদ সেলিম কি বললেন। বিজেপি চাইছে এসআইআর করতে, তৃণমূল কংগ্রেস চাইছে এসআইআর করা যাবে না, এরকমই কথা। তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সার্টিফিকেট তো তৃণমূলকে দেওয়া হয়েছে যে সারা দেশের মধ্যে সব থেকে ভালো এসআইআর করবার জন্য ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তাহলে রাজ্য সরকার যদি এই ব্যবস্থা করে থাকে আগে থেকেই এসআইআর সম্পর্কে, তাহলে তৃণমূল কংগ্রেস কি তার বিরোধিতা করতে পারে? তার মানে এটা একটা দ্বিচারিতা বলেই মনে করা যেতে পারে, যদি মোহাম্মদ সেলিম সঠিক কথা বলে থাকেন। আর বিভ্রান্তিমূলক প্রচার কি? তৃণমূল বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যদি এসআইআর হয় তাহলে মুসলিম, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী এদের নাম বাদ যাবে। আচ্ছা, অনুপ্রবেশকারীর নাম তো বাদ যাবে অবশ্যই, কারণ নির্বাচন কমিশন এই কথাটা বারবার বলেছেন, যারা আমাদের দেশের নাগরিক নন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। একবারও মুসলিম শব্দটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়নি। তাহলে বিজেপি কোথায় পেল? নিশ্চিতভাবেই বিজেপি এটা একটা বিভ্রান্তিমূলক রাজনীতি বলেন আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি বলেন, তার মধ্যে থেকে এই কথাটা এসছে। তার মানে মুসলিমদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া, আতঙ্ক তৈরি করে দিলে মুসলিমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। আর সেই সুযোগটা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস তার এই বিজেপির এই বক্তব্যটার চূড়ান্ত বিরোধিতা করবেন, মিছিমিছি একটা খেলার মতো করে বিরোধিতা করবে।
বিরোধিতা করতে গিয়ে মুসলিম ভোটারদের কাছে চলে যাবে যে আমরা তোমাদের একমাত্র ত্রাতা, তোমাদের বিজেপি এলে পরে রাজ্যের ক্ষতি হবে, অর্থাৎ তোমরা তৃণমূলকে ভোট দাও, এরকম একটা কথা বলার চেষ্টা করবে। বলছে পরোক্ষভাবে তৃণমূল ভাবছে আবার হচ্ছে মুসলিম ভোট সব তৃণমূলের কাছে এসে যাবে। কিন্তু তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচার, বিজেপির এই বিভ্রান্তিমূলক প্রচারে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আর বিভ্রান্ত হবেন না, সেটা কিন্তু বহু আগে থেকেই হচ্ছে প্রকাশ হয়েছে। যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় রাজ্যের সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসে কোথাও বামপন্থী, কোথাও আইএসএফ, কোথাও কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং একটা সংখ্যালঘু ভোটে একটা বড় বিপর্যয় কিন্তু তৃণমূল কংগ্রেসের নেমে এসেছে, এটা অস্বীকার করবার নেই। সেই কারণেই তৃণমূলকে আরেকটু সুবিধা পাইয়ে দিতেই কি বিজেপির এই মুসলিম বিরোধিতা করা? এটা একটা প্রশ্ন রইল আপনাদের কাছে। সত্যি কি তৃণমূল কি বিরোধিতা করতে চেয়েছিল? তাহলে এটা কেন হবে? মোহাম্মদ সেলিমের কথাটা আপনারা শুনলেন, মানে রেপুটেশন করতে চাইছি না, কিন্তু এবার আসল মজাটায় আসি। আচ্ছা, বিজেপি যে কথাগুলো বলছে এবং নির্বাচন কমিশনের কথার মধ্যে যে একটা ফারাক আছে, তার এবার আপনাদের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। বিজেপি এমন একটা প্রচার বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, যদি এসআইআর চালু হয়, ভিন দেশ থেকে আসা কোনো হিন্দু সম্প্রদায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। এটা কি সম্পূর্ণ সত্য? সেখানেও প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিজেপির যে একজন এমপি, যিনি কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, ঠাকুরনগরের যে ঠাকুর বাড়ি মতুয়াদের নিজে সংঘাধিপতি বলে দাবি করেন শান্তনু ঠাকুর, আমাদের রাজ্যের একজন এমপি এবং কেন্দ্রের একজন মন্ত্রী। তাহলে বিজেপি যে প্রচারটা করলো এসআইআর যদি চালু হয়, তাহলে ভিন দেশ থেকে আসা কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাবে না। এটাকে কিন্তু খণ্ডন করে দিলেন বিজেপিরই একজন এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর কি বললেন? আসুন আগে শান্তনু ঠাকুরের কথাটা শুনি আমরা। আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন, সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যারা বাংলাদেশ থেকে এসছেন, যারা সশরীরে বাংলাদেশ থেকে এসছেন, তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন। যখন সিটিজেনশিপ পাবেন, যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায়, আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্ট উঠবে। অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই। এইবার মজার বিষয়, বিজেপি এক কথা বলছে, শান্তনু ঠাকুর ঠিক আর এক কথা বলছে। বিজেপি বলছে কোনো এরকম প্রচারটাই হচ্ছে যে কোনো হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আবার শান্তনু ঠাকুর বলছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের নাম যদি বাদ চলে যায় এসআইআর এ ভোটার তালিকা থেকে, তাহলে তাকে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে হবে। তার মানে বাদ চলে যেতে পারে। বাংলাদেশ থেকে এসছে বেশি মুসলিম, নাকি বাংলাদেশ থেকে বেশি এসছে হিন্দু সম্প্রদায়ের মানুষ? এটা আমরা প্রত্যেকেই জানি, বাংলাদেশ থেকে বেশি এসছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাহলে পরে হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশই আবার মতুয়া সম্প্রদায়ের, এই উত্তর 24 পরগনা একটা ব্যাপক অংশ জায়গা জুড়ে, উত্তর 24 পরগনা নদিয়া জেলার একটা বড় অংশ জায়গা জুড়ে রয়েছে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা হচ্ছে এই বিজেপিকে একটু পছন্দ করত। তাহলে এবার এসআইআর এর ফলে তাদের নামের তালিকা থেকে নাম বাদ যায়, তারা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবে বিজেপির প্রতি। বিজেপি এটা বুঝতে পেরেছে। বিজেপি আমাদের রাজ্যে তাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোট বা মতুয়াদের ভোট থেকে তারা বঞ্চিত হবেন। এবার মতুয়ারা বুঝতে পেরেছেন বিজেপি তাদেরকে নিয়ে খেলা করছেন, এরকম কিন্তু কথা উঠে আসছে রাজনৈতিক মহলে। আর শান্তনু ঠাকুর যে কথাটা বলেছেন, একটা লোক নাগরিকত্বের জন্য, ধরুন 2010-11 সাল থেকে সে ভোট দিয়ে আসছে, তার মানে সে এদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাকে জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে একটি ভোটার আইডেন্টিটি কার্ড দিয়েছে, নির্বাচন ভোটার তালিকায় তার নাম রয়েছে, আধার কার্ড দেওয়া হয়েছে, এমনও আছে তার প্যান কার্ড আছে, তাহলে সে আমাদের দেশের নাগরিক, এই হিসাবেই তো সে গণ্য হবে। তাহলে এইবার এসআইআর থেকে নাম বাদ গেলে তাকে আবার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে। নাগরিকত্বের জন্য আপনি দরখাস্ত করা মানেই আপনি এই দেশের নাগরিকত্ব চাইছেন, তার মানে আপনি ভিনদেশী, আপনি বেনাগরিক, আপনি বেনাগরিক মানুষ, আপনি নাগরিকত্ব চাইছেন। যদি আপনাকে নাগরিকত্ব না দেয়, যদি কোনো কারণে আপনাকে নাগরিকত্ব দিল না,
আপনি কোথায় যাবেন? এই হচ্ছে বিজেপির একটা ভীষণ একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার মধ্যে বিজেপি ফেঁসেও গেছে। এবং শান্তনু ঠাকুরের এই কথাটাকে কেন্দ্র করেই বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে বিজেপির প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়েছে, বিজেপির প্রতি একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেই কারণেই তো বিজেপি থেকে বেরিয়ে মানুষ এখন মতুয়া সম্প্রদায়ের মানুষ আবার বামমুখী হচ্ছে। কারণ এই মতুয়ারা একটা বামপন্থীরা একটা কথা বারবার বলেছে, নির্ভুল ভোটার তালিকা। নির্ভুল ভোটার তালিকা কেমন? কোনো মৃত ব্যক্তির নাম থাকবে না ভোটার তালিকায়, এক ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকবে না, কোনো ভুয়ো নাম ভোটার তালিকায় থাকবে না, না হিন্দু না মুসলিম এরকম কোনো বিষয় নয়। কারণ নির্বাচন কমিশন হিন্দু মুসলমান ভাগ করেনি, ভাগ করেছে বিজেপি এবং তৃণমূল, যে অভিযোগটা উঠে আসছে। এবং বামপন্থীরা যে দাবিটা করেছে, যারা আমাদের দেশের বৈধ নাগরিক বৈধ ভোটার, একটা বৈধ ভোটারের নাম বাদ যাওয়া যাবে না, তাহলে এর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেবে, আন্দোলনে নামবে এই বামপন্থীরা, বিশেষ করে সিপিআইএম পার্টি। স্বাভাবিকভাবেই এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে চলেছে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রের শাসক দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, মানুষ এই বিভ্রান্তিমূলক প্রচারের মধ্যে পড়ে, জাতাকলের মধ্যে পড়ে পিষে যেতে বসেছে। সেখান থেকেই উদ্ধার করবার জন্যই বামপন্থীরা মাঠে ময়দানে সর্বদাই লড়াই করে চলেছে। এবং বামপন্থীদের পক্ষ থেকে, বিশেষ করে সিপিএম পার্টির পক্ষ থেকে পরিষ্কারভাবে যে বার্তাটা দেওয়া হয়েছে, কোনো বৈধ ভোটার যদি বাদ চলে যায় তাহলে কিন্তু ছেড়ে কথা বলবে না সিপিআইএম পার্টি। এবং সিপিআইএম পার্টি যে প্রক্রিয়াটা গ্রহণ করেছে সেটা হচ্ছে, প্রত্যেকটি জায়গায় সিপিএম পার্টি পক্ষ থেকে, ডিওএফআই এর পক্ষ থেকে, এসআই এর পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে ক্যাম্প করা হবে। এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো রকম সমস্যা না হয় কোনো মানুষের, তার জন্য সহায়তা কেন্দ্র নিশ্চিত থাকবে তাদের কাছে গেলেই সমস্ত রকম সহযোগিতা পাবেন রাজ্যের সর্বস্তরের মানুষ যারা বৈধ ভোটার। আচ্ছা, আপনি ভাবুন, যাদের নাম 2002 সালের পরে উঠেছে, তারা এত বছর ধরে ভোট দিয়ে এলো, জনপ্রতিনিধি নির্বাচিত করে এলো, এতদিন পর্যন্ত কেউ মন্ত্রী, কেউ সাংসদ, কেউ এমএলএ হয়ে এলেন, আজকে সেই মানুষটাকে অবৈধ হিসাবে যদি বলে দেয়, তাহলে এটা কি কখনোই কোনোভাবেই হচ্ছে যুক্তিগ্রাহ্য হতে পারে? তাহলে যদি একটা লোক তার নাম বাদ যায় অবৈধ হিসাবে, বৈধ ভোটার, তাহলে তার ভোটে তো তুমি বাবা হচ্ছে সাংসদ হয়েছে, তুমি মন্ত্রী হয়েছো, তার ভোটে তুমি এমএলএ হয়েছো, মন্ত্রী হয়েছো, তাহলে আগে তুমি পদত্যাগ করে আসো। এই দাবিটাই তো করছে বামপন্থীরা, সিপিএম পার্টি। অতএব একটা কথা পরিষ্কার, ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে আপনারা না ঢুকে, যারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি না করে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চায় এবং লড়াই আন্দোলন করে মানুষের কর্মসংস্থানের দাবি নিয়ে, গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে সুন্দর তৈরি করবা, পুনঃপ্রতিষ্ঠা করবার জন্যে, নারীদের সুরক্ষার জন্যে, এই সমস্ত অংশের বামপন্থীদের সঙ্গে আপনারা আসুন। আমার যেটা ধারণা, তাহলে পরে আপনারা সমস্যা থেকে অন্তত মুক্তি পাবেন। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদন। শরীরটা ভীষণ খারাপ, তার মধ্য দিয়েও এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে হয় প্রতিবেদনটি, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দেখা হবে পরবর্তীকালে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।